বাজেট যদি আপনার হয় 20,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা স্মার্টফোনটি চাচ্ছেন, যেটার ক্যামেরা ভালো হতে হবে গেমিং এর জন্য সেরা, আবার ফোনটা যদি স্যামসাং এর হয় তাহলে কিন্তু দুর্দান্ত হয়। আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G এর মতো এসএসডি রয়েছে, যেটা 5G এসওসি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের প্যানেল রয়েছে এখানে, 5000 mAh এর ব্যাটারি, ইভেন এটাতে আপনারা আলট্রা ওয়াইড শুটারও পাবেন, যেটা 8 মেগাপিক্সেলের। তো এরকম একটা প্যাকেজ কারেন্ট মার্কেটে কিন্তু 20 এর মধ্যে পাওয়াটা খুবই মুশকিল। যদি পেয়ে থাকেন কোন মডেলটা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F23 5G স্মার্টফোনটি নিয়ে। বেশ কিছুদিন আগে এই স্মার্টফোনটা আরো একবার আমাদের স্টুডিওতে এসেছিল এবং আমাদের রিভিউ দেওয়ার কথা ছিল, বাট সেটা দেওয়া হয়নি যে কোনো কারণেই। যাই হোক, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার মনে হয় যাদের বাজেট কিনা 20 এর আশেপাশে তাদের জন্য এই ভিডিওটা খুবই দারুণ হতে যাচ্ছে। ধন্যবাদ লাইক টেলিকমকে, মানে আমাদের আজকের ভিডিও স্পন্সর, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। এটা মূলত দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়, একটা হচ্ছে 6128GB আর একটা হলো 4128GB। এটা 6128GB ভ্যারিয়েন্ট, যার কারেন্ট প্রাইস 21,500। যেহেতু আনঅফিশিয়াল ডিভাইস, ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে আপনারা জানেন, বাট এর ছোট ভাইকে যদি পেয়ে যান ওইটা আপনারা 20 এর আশেপাশেই পেয়ে যাবেন। 20,000 টাকার এই স্মার্টফোন যে জায়গায় আপনাকে হতাশ করবে, মানে ফার্স্টেই যে জায়গায় আপনাকে হতাশ করবে সেটা হলো এর বক্স। এটা দেখে আপনি বুঝবেন যে এর ভিতরে চার্জার নেই। সো এরকম বাজেটের একটা ফোনের সাথে চার্জার না থাকাটা আসলে যুক্তিসঙ্গত না বলেই আমার মনে হয়। দামি ফোন হলে সেটা মেনে নেওয়া যায়, সো কিছু করার নেই, ওই যে একটু কম দামে বেশি কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। বক্সের ভিতরে আপনার স্মার্টফোন পেয়ে যাবেন আর চার্জ করার জন্য একটা কেবল আছে, দ্যাটস ইট। ওয়েল, এই হচ্ছে স্মার্টফোনটি। রিয়ারের যে লুকটা এটা কিন্তু বেশ প্রিমিয়াম। হ্যাঁ, দেখতে অবশ্যই প্রিমিয়াম ফোনের মতোই লাগবে। ইভেন ক্যামেরা মডিউলের যে ডিজাইনটা করা হয়েছে, রিয়ারের যে ওভারঅল কালার, মোটামুটি সবকিছু মিলে একটা প্রিমিয়াম স্মার্টফোনের সিগনেচার ফুটে ওঠে। বাট সামনের দিকটাতে আবার একটু হতাশ করবে হয়তো, এই যে ডিসপ্লেতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি। এই জিনিসটা একেবারে 2023-এর শুরুর দিকটাতে যুগ উপযোগী না আমি জানি। এইটার বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকের তৈরি। সাইডে যে হোম বাটনটি রয়েছে এটাই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, যাও এই বাজেটের অনেক স্মার্টফোনে এখন আমরা পাই না। নোটিস করবেন বিষয়গুলো। লেফট সাইডটা সিম কার্ডের জন্য রাখা হয়েছে, এখানে সিম কার্ড স্লট পাবেন। নিচে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। আর ফোনটা কিন্তু বেশ স্লিমই বলা যেতে পারে এবং এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী। আমরা যদি কিনা একদম সরাসরি এর পারফরমেন্স সেকশনে জাম্প দেই, কারণ এই স্মার্টফোনটা কেনার পিছনে মেইন রিজনই হতে পারে ওটা, যারা মূলত অল্প টাকার মধ্যে একটু গেমিং করতে চান, ভালো পারফরমেন্স দরকার তাদের জন্য। শুরুতে আমি বলছিলাম আমরা 6GB র্যাম ভ্যারিয়েন্টের, আর শেষে আমরা স্টোরেজ পেয়ে যাবো 128GB। এর পারফরমেন্স সেকশনে মানে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SoC, যা এর আগে আমরা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনেই দেখে এসেছি। এরকম বাজেটে কিন্তু পাননি, মেবি পাননি। ওয়েল, এটার অপারেটিং সিস্টেমে রয়েছে One UI 4.1 বেসড অন Android 13। এটা Android 12 দিয়ে এসেছিল, বাট আপনি এই যে আমি যেটা পেয়েছি এটা কিন্তু Android 13 রয়েছে। যদি নাও পান, আপডেট দিলে এটা 13-এ চলে যাবে। সো লেটেস্ট কিছুই থাকছে এখানে। যেমনটা আপনার স্কোর দেখছেন, এই 6128GB ভ্যারিয়েন্টের ফোনটাতেই অলমোস্ট 4 লাখকে হিট করে ফেলছে। তো এটা কম না 20,000 টাকার ফোনের জন্য অবশ্যই। বাট ডে টু ডে ইউজে আসলে এর পারফরমেন্স কি ছিল বা ডেইলি লাইফে আপনি যখন ব্যবহার করবেন তখন আসলে এটা কেমন এক্সপেরিয়েন্স দিয়েছে। One UI এটা বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের জন্য মানে একদম টপ লেভেলে থাকার মতো। সো ওইখানে আপনি প্যারা খাবেন না। বাট হ্যাঁ, বেশ কিছু বিষয় আপনি নোটিস করবেন। এটার মাঝে অজস্র ব্লোটার রয়েছে। মূলত এই স্মার্টফোনটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের এবং ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়েছে, এবং যেহেতু এই ফোনটা ইন্ডিয়াতেও কম দামে পাওয়া যায়, এমনকি এই ফোনটা ইন্ডিয়াতে কিন্তু 15,000 বা 16,000 রুপিতেই পাওয়া যায়। তো এত কম দামে দেওয়ার তো একটা কারণ থাকতে হবে। ভিতরে অনেকগুলো অ্যাপস ট্যাপস ধরাই দিবে আপনাকে, যেগুলো চাইলে অবশ্যই আনইনস্টল করতে পারবেন। সো ওইগুলো আনইনস্টল করে নিলে আর কোনো ইউআই নিয়ে সমস্যা নেই। এর বাইরে ডে টু ডে কাজ করতে গিয়ে আমাদের কোনো প্যারায় পড়তে হয়নি। 6GB র্যাম সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিল স্মার্টফোনকে, এবং মাল্টিটাস্কিংয়েও আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট ছিল। দেন গেমিংয়ে আসলে আমরা মানে চিন্তা করছিলাম যে কম দামের মধ্যে গেমিং ফোন কি আছে, তো দেখলাম এটা আছে, তাহলে একটু গেমিং একটু এক্সট্রা প্রেশার দেওয়া যাক। এই কারণে বেশ কিছু গেম আমরা এতে প্লে করি। যেমন পাবজি নিয়ে বলতে গেলে এইচডি হাই ফ্রেম রেট আপনি পাবেন, বাই ডিফল্ট ওটাই থাকে, তবে আপনি এটাকে ব্যালেন্স নিয়ে আলট্রাতে প্লে করতে পারছেন অবশ্যই। তো ওভাবে আমরা প্লে করে দেখছিলাম, এটার রেজাল্ট কিন্তু বেশ স্মুথ ছিল। ইভেন গ্রাফিক্স সেশনও আমরা পারফরমেন্স ড্রপ বা গরম হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম ফেস করিনি। দেন ফ্রি ফায়ার, অনেকেই বলবেন ভাই ফ্রি ফায়ার কেন আপনি দেখান না। তো এরকম বাজেটের ফোন কিনে অনেকেই ফ্রি ফায়ারও খেলেন। ফ্রি ফায়ারের জন্য একদম উড়াদুরা হবে এই ফোনটা, জাস্ট উড়াদুরাই হবে। এটা আর কিছু বলার আমার দরকার নাই মনে হয়। অ্যাপেক্স লিজেন্ড আমরা এখানে প্লে করছিলাম, ওইটার রেজাল্টটা ভালো পেয়েছি। একদম শুরুতে ফোনটা কয়েকবার ল্যাগ দিয়েছে অ্যাপেক্স লিজেন্ডে, বাট এরপরে কিন্তু বেশ স্মুথ একটা রেজাল্টই আমরা পেয়ে আসছি। এছাড়াও অ্যাসফল্ট 9 আমরা প্লে করছিলাম, ওইটার রেজাল্টও ডিসেন্ট পর্যায়ের মধ্যেই থাকে, অর্থাৎ আমাদের ভালো লেগেছে। সোজা কথা, এর পারফরমেন্স সেকশন আমাদেরকে সন্তুষ্ট করেছে। যদি পারফরমেন্সের জন্য কোনো স্মার্টফোন নিতে চান এরকম বাজেটে, দেন ইউ শুড গো ফর দিস। পারফরমেন্সের পরে স্মার্টফোনে আরও একটি আকর্ষণীয় জায়গা হলো এর ক্যামেরা সেকশন। রিয়ারের যে 3টি ক্যামেরা রয়েছে, 3টাই কাজে লাগাতে পারবেন। মেইন শুটার 50 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, দেন 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর ম্যাক্রো শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। তো এটা শুনে একটু ছোট মনে হবে। মেইন ক্যামেরা নিয়ে বলতে গেলে 50 মেগাপিক্সেলের এই শুটারটা ডে লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। যেমনটা দেখছেন অলমোস্ট ন্যাচারাল টাইপের ছবি দেয় মেইন ক্যামেরাটা। এটার ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি এবং বেশিরভাগ সময় শার্পনেস ডিটেল ওভারঅল ভালোই ধরে রাখতে পারছিল। তবে আলট্রা ওয়াইড শুটারটা মেইন
মেইন ক্যামেরার তুলনায় কিছুটা অন্যরকম ছবি দিচ্ছিল। আই মিন এটাতে কালারটা কিছুটা বুস্ট করছিল, বিশেষ করে রেড কালার এবং অরেঞ্জ কালার পেলে সেটাকে আরেকটু স্যাচুরেট করে দিচ্ছিল। এর বাইরে কিন্তু ওই ক্যামেরাটাও ডে লাইটে ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারে। যদিও মেইন ক্যামেরা লো লাইটে যতটা বেটার পারফরমেন্স করে, আলট্রাওয়াইড শুটার লো লাইটে ততটা বেটার পারফরমেন্স করে না। এটা একদম যে কোনো স্মার্টফোনে আমরা অহরহ দেখি, এখানেও তার ব্যতিক্রম না। বাট এইটার লো লাইট ফটোগ্রাফিও আমার কাছে ভালো লেগেছে। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন, এই ছবিটাতে কিন্তু আমরা একটা হাইলাইট দেখছি এবং সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছে এই স্মার্টফোনটি। রেয়ারে যে একটা লাইট রয়েছে, এই লাইটটাকে কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যালেন্স করতে পারছে। দেন পোর্ট্রেট মোড, এটাতে ডেডিকেটেড আপনারা ডেপথ সেন্সর পাবেন না, বাট হ্যাঁ পোর্ট্রেট মোডে একটা ভালো রেজাল্টই দেয়। অর্থাৎ এজ ডিটেকশন মাঝে মধ্যে একদম ক্রিটিক্যাল এরিয়া না হলে মিসম্যাচ করে না এবং মেইন সাবজেক্টের কালারটা কিছুটা শিফট করছে আর একটু সফট হতে লক্ষ্য করা যায়। এর বাইরে কিন্তু ঠিকঠাক আছে। দেন আমরা আসছি ম্যাক্রো শুটার, ওটা দুধভাত সেন্সর অলওয়েজ বলছি, তো ওটা আছে আর কি। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS এ, তবে 1080p-তেও 30 FPS রেকর্ড করতে পারবেন। এইখানে যদি 60 FPS থাকতো তাহলে জিনিসটা আরো জোস হতো, বাট আপনি 1080p-তে রেকর্ড করলে স্টেবিলিটির অপশন পাবেন, তখন মোটামুটি একটা স্টেবিলাইজেশন দেয়। 4K-তে গেলে স্টেবিলিটি পাবেন না, তখন আপনার গিম্বলের উপরে ভরসা, অন্যথায় অন্য কোনোভাবে স্টেবল করে শুট নিতে হবে। বাট হ্যাঁ 4K ভিডিও কোয়ালিটিও ডেফিনেটলি 1080p-র চাইতে বেটার দিতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাকে একটু সুন্দর করে দেবে, মানে ম্যাক্সিমাম স্মার্টফোন যেটা করে আর কি। 8 মেগাপিক্সেল রেজলিউশনে কিছুটা ঘাটতি আছে, এর বাইরে ওভারঅল আমার মনে হয় 20,000 টাকা এটা মেনে নেওয়ার মতো। ভালোই লেগেছে আমাদের ডে লাইটের ছবিগুলো, লো লাইটে কিছুটা সফট করছিল। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা যে বিষয়টা খেয়াল করলাম, মাঝে মধ্যে একটু ওয়ার্ম টোনের ছবি দিচ্ছিল, বিশেষ করে লো লাইটের ছবিগুলো কিছুটা ওয়ার্ম হচ্ছিল। ক্যামেরা সেকশন নিয়েও আমি সন্তুষ্ট এবং ক্যামেরার জন্য হলেও এটা আপনি চয়েস করতেই পারেন। ওকে, আমরা ডিসপ্লে নিয়েই বলে নিই। এই স্মার্টফোনের যে ডিসপ্লেটা, এইটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না ফার্স্ট এই দেখে। এই যে যেটা বলছিলাম ওয়াটার ড্রপ নচ রয়েছে, এইটার সাইজ 6.6 ইঞ্চ। এখন অনেকের এক্সপেকটেশন থাকবে স্যামসাং এর ফোন মানে এটাতে তো সুপার অ্যামোলেড আর অ্যামোলেড সামথিং লাইক দ্যাট এরকম কিছু থাকবে, বাট না, আপনাকে হতাশ করবে এর ডিসপ্লে সেকশনের টাইপটা। এটা হলো গিয়ে একটা টিএফটি প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, তবে এটার পিপিআই ডেন্সিটি কিন্তু 400, সো এই জায়গাটা আবার কম না। এখন এই টিএফটি আর যদি ওই 5 বছর আগে স্যামসাং এর যে সিরিজের টিএফটির কথা আমরা চিন্তা করি, ডেফিনেটলি এক জিনিস না। এটার কোয়ালিটিও খারাপ না, এটার কোয়ালিটি মোটামুটি ভালো। আমরা যদি আইপিএস এর সাথে কম্পেয়ার করতে চাই, যেন আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ আইপিএস গুলোতে আমরা যেমনটা খেয়াল করি, একটু কর্নার এরিয়া থেকে দেখলে কিছুটা শিফটিং লক্ষ্য করা যায়, এটা তার ব্যতিক্রম ছিল না। এরপরে থাকে ডিসপ্লের ব্রাইটনেস এবং টাচ রেসপন্স। হ্যাঁ টাচ রেসপন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কি এইটার টাচ রেসপন্সটা আরেকটু বেটার দরকার ছিল। এখন এটা কি শুধু আমার ইউনিটে নাকি প্রত্যেকটাতেই, সে বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারছি না, বাট এটা ডে লাইটও আপনি আউটডোরে ইউজ করতে পারবেন। একদম ডিরেক্ট সানলাইট পড়লে কিছুটা স্ট্রাগল করতে পারে, আদারওয়াইজ এটা ওকে। অবশ্য ভালো বিষয়ে একে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। তো এই সুন্দর স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর বক্সে আপনি পাবেন না, তবে সাপোর্ট করবে 25 ওয়াটের চার্জার। এখন এটা কিনে নিতে হবে, কারণ কোম্পানিগুলো ভাবে কি যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অনেক চার্জার রয়েছে, যদি থেকে থাকে আপনার বাসায় তাহলে তো কোনো সমস্যা নেই, আদারওয়াইজ হয়তো আপনাকে 1200-1500 টাকা দিয়ে আরেকটা চার্জার কিনে নিতে হবে, কিছু করার নেই। তবে আমি বলবো অবশ্যই যদি আলাদা করে কিনে নেন, ভালো কোনো চার্জারই কিনে নেবেন 25 ওয়াটের। এটার ব্যাকআপ, এটা 120 হার্টজ অন রেখেও আমরা দেখছিলাম একদিন ইজিলি চালানো যাচ্ছিল, তাতে কোনো সমস্যায় পড়তে হয় না। এই ব্যাকআপটাকে আমরা ডিসেন্ট বলতে পারি। আসলে এটাতে স্টেরিও স্পিকার নেই, যেটা থাকলে ভালো হতো, বাট এটার যে একটাই সিঙ্গেল স্পিকার, এটা আবার ভালো রেজাল্ট দেয়, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন পাইনি। এবং অনেক সময় দেখা যায় কি বাজেট ফোনগুলোতে একটু মনে হয় সাউন্ডটা মানে কাস্টমাইজ হয়ে আসে আর কি, লাইক কোনো একটা আপনি বক্সের ভিতরে যদি মোবাইল ফোনটাকে রাখেন তাহলে যেমন সাউন্ড বের হবে ওরকম টাইপের। এটার ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাচারাল একটা সাউন্ড পেয়েছি, সো সাউন্ডের দিক থেকে ভালো আছে। আর প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে মোটামুটি। এই ছিল স্মার্টফোনটির বিষয়বস্তু। এখন আমাকে যদি বলেন 20K এর মধ্যে একটা পাওয়ারফুল স্মার্টফোন সাজেস্ট করেন, দেন আমি বলবো এটা আপনারা নিতে পারেন অবশ্যই। আর যদি বলেন ভাই আমার ভালো ডিসপ্লে একটু অ্যামোলেড হলে সুবিধা হতো, তাহলে ভাই আপনার জন্য অন্য অপশন আছে, দেন ওগুলো দেখতে হবে অবশ্যই। আর ডে টু ডে এর প্রাইসটা যেহেতু চেঞ্জ হবে, হয়তো আরো কিছুটা কমেও কিনতে পারেন, বেশি দামেও কিনতে পারেন, এগুলো বলা যাবে না, বাট হ্যাঁ অ্যারাউন্ড 20K এর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, নিতে পারেন এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সাইনিং আউট।